নমস্কার, আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা। আজ 14ই নভেম্বর শুক্রবার। আজকের সবচেয়ে বড় কয়েকটি তাজা খবর দেখে নেব এক নজরে। আজকের হেডলাইন্স। এসআইআর এ হিয়ারিং, কোন কোন কারণে ডাক পড়তে পারে আপনারও? বিজেপি ভার্সাস আরএসএস, পশ্চিমবঙ্গকে রক্ষার দায় কার? এবার আরএসএস এর তোপে মোদি শাহ। মাথায় হাত, 8 দিনের মাথায় এমুনারেশন ফর্ম নিয়ে এলো বড় আপডেট, শনিবারের মধ্যেই শেষ। 6 ডিসেম্বর রাজধানীতে 6 বিস্ফোরণ, বাবরির বদলা নিতে ভয়ঙ্কর ছক দিল্লির হামলাকারীদের। আপনাদের নাম নেই, চোখে জল, মাথায় চিন্তা, ঘুম নেই 1,500 ভোটারের। 70 একর ক্যাম্পাস, 74 লক্ষ এমবিবিএস ফি। দিল্লি বিস্ফোরণের পর চর্চায় আল ফালাহ বিশ্ববিদ্যালয়। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। সিএএ আবেদনকারীরা ভোট দিতে না পারলে এলাকায় ঢুকতে পারা যাবে না, সুকান্ত শুভেন্দুকে আশঙ্কার কথা বললেন বিজেপি বিধায়ক। পাকিস্তান থেকে থ্রেট কল পেলেন শুভেন্দু, বাংলাদেশ থেকে মেসেজ আসে রোজ। রাশিয়ার বন্ধুর ছদ্মবেশে গুপ্তচর বৃত্তি, S-400 প্রযুক্তি চুরির চেষ্টা, ধরা পড়ে গেল পাকিস্তান। হাসিনার ভাগ্য নির্ধারণের আগে উত্তপ্ত বাংলাদেশ, অগ্নিসংযোগ বিস্ফোরণ, বাদ গেল না কিছুই। ঢাকায় নামল সেনা, দুপুরে ভাষণ ইউনূসের। মধ্যরাতে তিনি আমার শায়িত দেহে অস্বাভাবিকতা দেখেন, জীবনের বিশেষ বাঁকের বললেন কুণাল। মুকুলের বিধায়ক পদ খারিজ, হাইকোর্টের রায় নিয়ে কি প্রতিক্রিয়া বিধানসভার স্পিকারের? এসআইআর এ আপনার নাম বাদ পড়বে ঠিক কোন কোন কারণে? চ্যালেঞ্জ করবেন কিভাবে? পেনড্রাইভ আর তারা তারা কাগজ নিয়ে কমিশনে হাজির শুভেন্দু, দিলেন 13 লক্ষের হিসেব। সুপ্রিম কোর্টে তৃণমূলের চ্যালেঞ্জ, এসআইআর প্রক্রিয়া কমিশনকে জরুরি নির্দেশ শীর্ষ আদালতে। এবার স্কুলে ভর্তি হতে গেলেই জমা দিতে হবে নাগরিকত্বের পরিচয়পত্র, নয়া নিয়ম কবে থেকে চালু? শুধু এক আইপিএস অফিসারের জন্যই ভেস্তে গেল বড় নাশকতার ছক। কে এই ডক্টর জি.ভি. সন্দীপ চক্রবর্তী? 30 বছর ধরে ভাড়া থাকা সম্পত্তি কি ভাড়াটিয়ার হবে? সুপ্রিম কোর্ট যা বলল শুনে কপালে ভাঁজ বাড়িওয়ালার। 1 কেজি পেঁয়াজ বেচে 2 টাকাও জুটল না, মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশেহারা কৃষকেরা। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকুন। আপনার একটি লাইক আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার দেখে নেব বিস্তারিত খবর। আমাদের রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর। 4 ডিসেম্বর পর্যন্ত চলবে এমুনারেশন। ডিসেম্বরের 9 তারিখ প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, তারপর চলবে সেই তালিকা সংশোধন। এর মধ্যে 9 ডিসেম্বর থেকে আগামী বছরের 31 জানুয়ারি পর্যন্ত হবে হিয়ারিং এবং ভেরিফিকেশনের কাজ। এরপর 7 ফেব্রুয়ারি বেরোবে ফাইনাল লিস্ট। কিন্তু এই হিয়ারিং এ কারা ডাক পাবেন? কেনই বা আপনাকেও ডাকা হতে পারে হিয়ারিং এ? কাদের ডাকা হতে পারে? 2002 সালের তালিকায় যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিচ্ছেন ইআরও মনে হলে তাকে ডেকে পাঠাতেই পারেন। তখন ওই 11টি নথির মধ্যে একটি নথি দেখাতে হবে। এছাড়া 2002 এর তালিকায় যাদের নিজেদের নাম নেই এবং পরিবারের কারোরই নাম নেই তাদের হিয়ারিং এ ডেকে পাঠাবে কমিশন। সেখানে বৈধ ডকুমেন্ট হিসেবে আধার কার্ড ছাড়া বাকি 11টি নথির মধ্যে একটি বৈধ নথি দেখাতে পারলেই এসআইআর এর ফাইনাল লিস্টে নাম উঠে যাবে ওই ব্যক্তির। এছাড়া কোনো বৈধ ভোটার হয়তো কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন, তার দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের কাছে থাকা নথি মিলছে না হয়তো, ওই ব্যক্তিকেও হিয়ারিং এ ডেকে পাঠাতে পারে কমিশন। এমনকি যারা ফর্ম ফিল আপের সময় গোলমাল করেছেন তাদের তথ্য যদি বিএলও বুঝতে না পারেন বা কমিশন যদি বুঝতে না পারে তাহলেও ওই ব্যক্তিদের হিয়ারিং এ ডেকে পাঠাতে পারে কমিশন। অর্থাৎ যেখানেই কোনো ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ হবে সেখানেই কিন্তু কমিশন সেই ভোটারকে ডেকে পাঠাতে পারে হিয়ারিং এর জন্য। আর যেখানে প্রয়োজনীয় নথি যদি তিনি দেখতে পারেন তাহলেই কিন্তু সমস্যার সমাধান। এসআইআর এর ফাইনাল লিস্টে নাম থাকবে আপনার। পশ্চিমবঙ্গকে রক্ষা করার দায় কার? শুধু বাঙালি হিন্দুর নাকি ভারত সরকারেরও? আরএসএস এর মুখপাত্র স্বস্তিকায় এবার সমালোচনার মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধৃতরাষ্ট্রের সঙ্গে তুলনা করা হলো বিজেপির 2 শীর্ষ নেতাকে। আরএসএস এর মুখপাত্রে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ। 3রা নভেম্বর প্রকাশিত সংখ্যায় আরএসএস নেতা শিবেন্দ্র ত্রিপাঠী লিখেছেন, 2019 সাল থেকে বাঙালি হিন্দু তারা প্রতিটি নির্বাচনে বারে বারে কেন্দ্রীয় সরকারকে নিঃশর্ত সমর্থন জুগিয়েছে।
মুখ চেয়ে বসে আছে এই ভেবে কেন্দ্র তাদের রক্ষা করবে। এখন কেন্দ্র সরকারকে প্রমাণ করতে হবে যে তাদের বিশ্বাসের মর্যাদা রাখার উপযুক্ত কিনা। বামেদের মুখে মোদি দিদি সেটিং এর কথা শোনা যায়, সে কথাও উল্লেখ করা হয়েছে আরএসএস এর মুখপাত্রের লেখাতে। শিবেন্দ্রের অভিযোগ, পশ্চিমবঙ্গের এই দুর্দিনে রাজ্যবাসীর পাশে থাকার কথা যার, দেশের সেই সর্বময় কর্তা এখন দিদি ভাইয়ের মধুর সম্পর্ক রক্ষায় ব্যস্ত। এতে নাকি দেশের গণতন্ত্রের ভিত শক্ত হয়। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের কটাক্ষ, আরএসএস কবে আবার বাংলা নিয়ে চিন্তা করতে শুরু করলো। তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বাংলার কলঙ্ক বলে আখ্যা করেন। বাংলার বুকে যখন ভারত ছাড়ো আন্দোলন চলছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বড়লাটকে চিঠি লিখে বলেন, আমি সব বেটাকে গ্রেপ্তার করব, আমায় ক্ষমতা দিন। জয়প্রকাশের মতে এরা সবাই একই দোষে দোষী, আরএসএসই হোক আর ওদিকে নরেন্দ্র মোদী অমিত শাহই হোক। বাঙালির জন্য চিন্তা আগেও করেননি, এখনো করছে না। শনিবারের মধ্যে ইমিউনাইজেশন ফর্ম বিলি শেষ করা হবে। নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে আলোচনা, সেই আলোচনাতেই এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে শেষ ধাপে সময় সব থেকে বেশি লাগে। তবে চেষ্টা করা হচ্ছে চলতি সপ্তাহে ফর্ম বিলি শেষ করার কথা। নির্বাচন কমিশন সূত্রে খবর, 12ই নভেম্বর বিকেল 4টে পর্যন্ত রাজ্যে 6.87 কোটিরও বেশি সুমারি ফর্ম বিলি করা হয়েছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে এখনো সাধারণ মানুষের মধ্যে বেশ কিছু বিভ্রান্তি রয়েছে। কে ফর্ম ফিল আপ করবেন, কোন ভাষায় তা ফিল আপ করতে হবে, এমনকি কোন কালি দিয়ে ফর্মে লিখতে হবে, তা নিয়েও ইমিউনাইজেশন পর্বের মাঝেই বিস্তর প্রশ্ন উঠছে। গত 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি বুথ লেভেল অফিসারেরা ইমিউনাইজেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন, কিন্তু প্রশ্ন উঠছে সেই ফর্ম কে ফিল আপ করবে। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন, সাধারণত যার ফর্ম সেই নির্দিষ্ট ব্যক্তিরই ফিল আপ করার কথা। তবে যদি কোনো ব্যক্তি লিখতে অপারগ হন, তবে বিএলও অবশ্যই তাকে ফর্ম ফিল আপে সহায়তা করবেন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক আরও বলেন, কেউ হোমে থাকলে বেসরকারি হোম কর্তৃপক্ষ ফর্ম ফিল আপ বা স্বাক্ষর করতে পারবেন, কিন্তু অবশ্যই বিএলওকে গোটা বিষয়টি লিপিবদ্ধ করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য নির্দিষ্ট ভাষার ক্ষেত্রে আলাদা করে কোনো নির্দেশিকা নেই। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিত্ব আইনে 3টি ভাষার কথা বলা আছে। কিছু বিধানসভায় বাংলা, কয়েকটিতে হিন্দু এবং কিছু জায়গায় ইংরেজি রয়েছে। অরিন্দম নিয়োগী এ প্রসঙ্গে বলেন, কালির বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশিকা নেই, কালো বা নীল কালি দিয়ে লেখা ভালো। ফর্মে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজ কালার ফটো বসানোর কথা বলা হয়েছে। পাসপোর্ট কালার সাদা ব্যাকগ্রাউন্ড হলে ভালো হবে। এসআইআর এর ইমিউনাইজেশন ফর্মে রিলেটিভের ক্ষেত্রে রক্তের সম্পর্ক রয়েছে এমন কারোর নামই দিতে হবে। অরিন্দম নিয়োগী বলেন, বাবা মা পিতামহ বা পিতামহের নাম দিতে হবে, তবেই জন্মের পরিচয়পত্রের সঙ্গে তার সঠিক লিঙ্ক হবে। কোনো তথ্যে ভুল হলে সেখানে পেন থ্রু করে পাশে সঠিক তথ্য লিখতে হবে। নতুন তথ্য লেখার পরে সেখানে সই করা বাধ্যতামূলক। মুকুল মামলায় চূড়ান্ত রায়, বিধায়ক পদ খারিজ তৃণমূল নেতার। দীর্ঘ সময়ের পর অবশেষে শুভেন্দু অধিকারী এবং অম্বিকা রায়ের করা মামলার ভিত্তিতে এই নির্দেশ হাইকোর্টের। দলত্যাগ বিরোধী আইনের সাপেক্ষেই মুকুল রায়কে সরালো আদালত। পাশাপাশি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত খারিজ করেছে ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদির বেঞ্চে চলছে মুকুল মামলার শুনানি। এই বিবাদের সূত্রপাত 2022 সাল থেকে। 21 বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন মুকুল। আর বছর ঘুরতেই তৃণমূলে ঘর বাপসি। দলত্যাগ বিরোধী আইনটা তার ভালোই জানা আছে বলে মন্তব্য করেন শুভেন্দু। প্রথমে মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। পাশাপাশি মুকুল বিজেপিতেই আছেন বলে সেই সময় বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যে রায় দিয়েছিলেন তাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা করেন বিরোধী দলনেতা। এরপরেই অধ্যক্ষের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। এদিন সেই মামলার রায় দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সিএএ আবেদনের পর ভোটার তালিকায় নাম উঠবে তো? এই প্রশ্ন এবার তুললেন খোদ বিজেপিরই এক বিধায়ক। যারা সিএতে আবেদন করেছেন আদেও তারা 26-এর ভোট দিতে পারবেন তো? এমনই প্রশ্ন তুলেছেন বিজেপির এক বিধায়ক। সূত্রের খবর এমনটাই। গত বুধবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বালুরঘাটে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে চলা বৈঠকে উঠে এলো সিএ এবং এসআইআর প্রসঙ্গ। সূত্রের খবর, উত্তরবঙ্গের এক বিধায়ক মঙ্গলবার বিধানসভায় হওয়া এক বৈঠকে প্রশ্ন তোলেন, সিএতে যারা আবেদন করছে তারা বিজেপির ক্যাম্পে আসছেন, তারা 26 সালে ভোট দিতে পারবেন তো? যদিও সেই সময় বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব আশ্বস্ত করেন গোটা বিষয়টি সম্পর্কে দিল্লি নেতৃত্ব অবগত রয়েছে, শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্ব অবহিত, তারা বিষয়টির একটি বিহিত করবেন। যারা সিএতে আবেদন করেছেন তারা কি ভোট দিতে পারবেন? অন্তত সিএ আবেদনের রসিদ এসআইআর এ বিবেচ্য হোক বলে কোর্টে আবেদন করেছিল ওই সংস্থা। যদিও হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলা খারিজ করে দেয়। লালকেল্লার কাছে বিস্ফোরণের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে এসেছে হুমকি ফোন। গত সোমবার দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে 12 জনের। ঘটনার পর থেকে দেশ জুড়ে চলছে তল্লাশি। পশ্চিমবঙ্গেও পৌঁছে গিয়েছে এনআইএর একটি বিশেষ টিম।
মুর্শিদাবাদের নবগ্রামে এক ব্যক্তিকে বুধবারই জিজ্ঞাসাবাদ করে গিয়েছে এনআইএ। এই আবহেই হুমকি ফোন পাওয়ার কথা জানালেন শুভেন্দু। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, গত মঙ্গলবার পাকিস্তান থেকে ফোন এসেছে। এছাড়াও বাংলাদেশ থেকে প্রায় প্রতিদিন হুমকি ফোন আসে। দিল্লির ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে খাগড়াগড় বিস্ফোরণের কথা মনে করিয়ে দেন বিরোধী দলনেতা। তার বক্তব্য, এই রাজ্যে সন্ত্রাসবাদীরা নিরাপদ জায়গায় আছে বলে মনে করেন, তাই এখানে হামলা হয় না। 13ই নভেম্বর 2014, আজ থেকে ঠিক 11 বছর আগে এই দিনেই তৃণমূল নেতা কুণাল ঘোষ নিজের জীবনটা শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি তখন প্রেসিডেন্সি সংশোধনাগারে। আজ 11 বছর পর আবারও সেই দিনটার কথা মনে করলেন কুণাল। লিখলেন, জীবনের কত বাঁক। সালটা 2013। সেই সময় বাংলা তপ্ত সারদা কেলেঙ্কারিতে কোটি কোটি টাকার আর্থিক নয়ছয়। নিজের সর্বস্ব আমানত খুইয়ে প্রায় রোজই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বহু মানুষ। 2013 সালের সেই সারদা কেলেঙ্কারি নাড়িয়ে দিয়েছিল বঙ্গের আর্থসামাজিক রাজনীতির প্রেক্ষাপট। সেই সময় কুণাল সারদা পরিচালিত সংবাদ সংস্থায় চাকরি করতেন। একই সঙ্গে সেই সময় তিনি ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। ওই বছরই 23শে নভেম্বর বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা তাকে গ্রেপ্তার করে। জেলে থাকাকালীন পরের বছর নভেম্বরে প্রেসিডেন্সি সেলে আত্মহত্যার চেষ্টা করেন কুণাল। 21 নম্বর সেলে মধ্যরাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। 2014 কাট্টু 2025। কুণালের জীবনের সেই অধ্যায় এখন অতীত। সাংবাদিকতা থেকে রাজনৈতিক জীবন, সেখান থেকে সারদা কেলেঙ্কারিতে যোগ, জেলে থাকাকালীন শাসক নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ, জেল মুক্তির পর আবারও ধীরে ধীরে সক্রিয় রাজনীতিতে পদার্পণ, আবারও শাসক দলেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদের ভূমিকায়। গোটা বাংলাকে বুঝিয়েছেন বিতর্ক দায় মাথায় নিয়ে একেবারে অপ্রাসঙ্গিক পর্ব থেকে ফের প্রাসঙ্গিক হয়ে ওঠা সম্ভব। সেটা সম্ভব হয়েছে কুণালের জীবনে। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্বভাবতই উচ্ছ্বসিত পদ্মসেবের, কারণ মুকুল রায়ের বিরুদ্ধে আদালত মামলা করেছিল খোদ বিরোধী দলনেতা। তবে রায় প্রকাশ আসার পর এই ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি যতদূর জানি অধ্যক্ষের রুলিং এ হস্তক্ষেপ করা যায় না। 21শে রাজ্য বিধানসভা নির্বাচনের পর 11ই জুন মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় দলত্যাগ বিরোধী আইনে তার বিধায়ক পদ খারিজের আবেদন করেন শুভেন্দু। অন্যদিকে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের মামলায় রায় দিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের আবেদন খারিজ করে তিনি জানিয়েছিলেন মুকুল বিজেপিতেই আছেন। বাংলায় এসআইআর এর সমান্তরালে চলছে রাজনৈতিক চর্চা। একদিকে পুরো প্রক্রিয়া নিয়ে অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টে দৌড়চ্ছে রাজ্যের শাসক দল, অন্যদিকে শুভেন্দু অধিকারীরা বারবার বলছেন এসআইআর শুরু হতেই বাংলাদেশিরা রাজ্য ছাড়ছে। মৃত ভোটার ভুয়ো ভোটার নিয়েও এখন সরব হয়েছেন তিনি। বুধবার দুপুরে দেখা গেল গুচ্ছ গুচ্ছ নথি নিয়ে কমিশনে প্রবেশ করছেন। অন্তত 13 লক্ষ ডাবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি রয়েছে রাজ্যের ভোটার তালিকায়। ভোটারের নাম রয়েছে যাদের নাম দুবার বা তিনবার রয়েছে তালিকায়। এছাড়াও 5টি লোকসভা এলাকায় ভুয়ো ভোটারদের নথি জমা দিয়েছেন বলে দাবি শুভেন্দুর। একথা শুনে তৃণমূলের সাফ জবাব, ওই জায়গাগুলো তো শুভেন্দু দেখতো। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ও নিজের জায়গা ওগুলো আগে শুভেন্দু অধিকারীই দেখতো। অদ্ভুত লোক। তৃণমূল এই ভোটগুলো মারে। কমিশন কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়েছে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কমিশন তার অভিযোগ গ্রহণ করেছে, আলাদা করে তদন্ত করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। ডিএমকে, সিপিএম, কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখা ও তৃণমূল কংগ্রেস নেতাদের দায়ের করা আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশনের কাছে আলাদা প্রতিক্রিয়া চাইল সুপ্রিম কোর্ট। এই আবেদনগুলি তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা হয়েছিল। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির সমন্বয়ে গঠিত বেঞ্চ নতুন এই আবেদনগুলির বিষয়ে 2 সপ্তাহের মধ্যে প্রতিক্রিয়া জানাতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালত মাদ্রাজ এবং কলকাতা হাইকোর্টকেও তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে দায়ের করা যে কোনো আবেদন বিবেচনা স্থগিত রাখতে বলেছে। গত 27শে অক্টোবর নির্বাচন কমিশন ঘোষণা করেছিল যে আগামী বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর অনুশীলনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, আসামের জন্য যেখানে 2026-এর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানে ভোটার তালিকা সংশোধনের ঘোষণা পরবর্তীতে আলাদাভাবে করা হবে। দিল্লির লালকেল্লায় সম্প্রতি যে গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, কেন্দ্রীয় সরকার যাকে একটি সন্ত্রাসী হামলা বলে ঘোষণা করেছে, তার সূত্র ধরেই প্রকাশ্যে এলো এক বৃহত্তর ষড়যন্ত্রের চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারী সংস্থাগুলি জানিয়েছে, আগামী 6 ডিসেম্বরের মধ্যে অযোধ্যা সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে ধারাবাহিক বোমা বিস্ফোরণের ছক কষেছিল সন্ত্রাসবাদীরা। কিন্তু একজন ড্যাশিং আইপিএস অফিসারের দূরদর্শী সিদ্ধান্তেই ভেস্তে গেল তাদের পরিকল্পনা। গোয়েন্দা সংস্থা এই ঘটনার তদন্তে নেমে এক হোয়াইট কলার সন্ত্রাসী নেটওয়ার্কের সন্ধান পেয়েছে। গত 17ই অক্টোবর জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার নৌগামে একটি উর্দু ভাষার পোস্টে দেখা যায়। এই পোস্টারে জৈশ-এ মোহাম্মদের সদস্য এবং কমান্ডার হানজারাল স্বাক্ষর করেছিলেন। আপাত দৃষ্টিতে এই সাধারণ পোস্টারটি দেখেও চোখ এড়ায়নি শ্রীনগরের সিনিয়র পুলিশ অফিসার ডক্টর জি ভি সন্দীপ চক্রবর্তী।
তার মনে হয়েছিল এটি একটি বড়সড় ষড়যন্ত্র। কাশ্মীর অঞ্চলে এই আইপিএস অফিসার সন্ত্রাসবাদীদের জম হিসেবে পরিচিত। এর আগে তিনি অপারেশন মহাদেবের মতো গুরুত্বপূর্ণ অভিযানের নেতৃত্ব দিয়েছেন। হানজালার ওই পোস্টারটি কে বা কারা লাগিয়েছে তার তদন্ত শুরু করেন সন্দীপ। তিনি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন আর তাতেই উঠে আসে 3 জন চিকিৎসকের নাম। পুলিশ এই তদন্তের মাধ্যমে জৈশ ই মোহাম্মদ জঙ্গি মডিউলের রহস্য উন্মোচন করে। 10ই নভেম্বর দিল্লি বিস্ফোরণের পর এখন এই সমস্ত কড়িগুলি জোড়া লাগানো হচ্ছে। তবে এটা স্পষ্ট, আইপিএস অফিসার জিভি সন্দীপ চক্রবর্তীর সেই সময় নেওয়া একটি সাহসী ও সঠিক সিদ্ধান্তের ফলেই দেশের অন্যান্য শহরে সন্ত্রাসবাদীদের বিস্ফোরণ ঘটানোর বড়সড় পরিকল্পনা ভেস্তে গেল। ভাড়া বাড়িতে দীর্ঘদিন থাকার সুবাদে সম্পত্তির মালিকানা দাবি করা সম্ভব কি? এই প্রশ্নের একটি চূড়ান্ত জবাব দিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের একটি গুরুত্বপূর্ণ রায়। বাড়িওয়ালা এবং ভাড়াটে উভয় পক্ষের বহুদিনের ভুল ধারণা এবং আইনি জটিলতার অবসান ঘটতে চলেছে। সুপ্রিম কোর্টের স্পষ্ট দাবি, কেউ যদি কোনো ভাড়া বাড়িতে 5 বছর থাকেন বা এমনকি 50 বছরও বসবাস করেন, তবুও তিনি কখনো সেই বাড়ির মালিকানা দাবি করতে পারবেন না। বর্তমানে অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো ভাড়াটে ছোটখাটো বিষয় বাড়িওয়ালার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন এবং ঘন ঘন বাড়ি বদল করেন। আবার কিছু ভাড়াটে বছরের পর বছর এক বাড়িতে থেকে বাড়িওয়ালাকে ভয় দেখাতেও শুরু করেন। এমন পরিস্থিতিতে বহু বছর ধরে একটানা ভাড়াটে থাকলে সেই সম্পত্তি হাতছাড়া হতে পারে, এই ভয় অনেক বাড়িওয়ালার মধ্যেই তৈরি হয়। এই প্রেক্ষাপটেই সম্প্রতি একটি মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছয়। মামলার বিষয় ছিল 30 বছরের বেশি সময় ধরে এক বাড়িতে থাকা এক ভাড়াটে ওই বাড়ির মালিকানা দাবি করেছিলেন। বাড়িওয়ালা ওই ভাড়াটেকে উচ্ছেদ করতে চেয়ে আদালতে মামলা করেন। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। আমাদের খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আগামী গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।